আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম দর্শক, সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তি হয়ে গেল। এই চুক্তি সম্বন্ধে একটু বিশ্লেষণ করি, চলেন। এই প্রতিরক্ষা চুক্তিটা কি আবশ্যকীয় ছিল সৌদি আরবের জন্য পাকিস্তানের সাথে করার? যদি বলি এই চুক্তিটা প্রয়োজন ছিল মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবের জন্য। সারা বিশ্বে বর্তমানে পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যে পারমাণবিকভাবে খুবই শক্তিশালী একটি দেশ, সামরিকভাবে খুবই শক্তিশালী একটি দেশ। এই পাকিস্তানের যুদ্ধ করার ইতিহাস আমরা জানি। অনেকবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ভারতের। এই পাকিস্তান সেনাবাহিনী জাতিসংঘ বাহিনীতেও কাজ করেছিল। পাকিস্তান কি এখন মধ্যপ্রাচ্যে নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছে? আমি যদি বলি গ্রহণ করতে যাচ্ছে না, অলরেডি গ্রহণ করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষার নেতৃত্ব পাকিস্তান অলরেডি গ্রহণ করে ফেলেছে। সৌদি আরবের সাথে যে সামরিক ট্রিটি হয়ে গেছে, ডিল হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, সেটার মাধ্যমে সৌদি আরব আমেরিকার খুব ভালো বন্ধু, কাতারও আমেরিকার খুব ভালো বন্ধু। বিশ্বের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে কাতারে আমেরিকার। লাভটা কি হলো? ইসরায়েলও আমেরিকার খুবই ঘনিষ্ঠ বন্ধু। এখন বারবার প্রমাণিত হয়ে গেছে সংকটের সময় আমেরিকা মুসলিম বিশ্বের সাথে থাকবে না, সে আমেরিকা ইসরায়েলের সাথেই থাকবে। কয়েকদিন পূর্বে যে হামলাটা করে ফেলেছে অতর্কিত ইসরায়েল কাতারে, সেটা কাতারের জন্য এবং মুসলিম বিশ্বের জন্য অনভিপ্রেত ছিল। তারা এটা কল্পনা করতে পারে না এই ধরনের একটা হামলা মধ্যপ্রাচ্যে একটা শক্তিশালী দেশ কাতারকে করে বসবে ইসরায়েল একটা পারমাণবিক শক্তিশালী দেশ, যদিও তারা স্বীকার করে না, তাদের পরিদর্শনে করতে দেয় না, স্বীকার করে না, কিন্তু আমরা সবাই জানি ইসরায়েল একটি পারমাণবিক শক্তিশালী দেশ। ইতিমধ্যে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে এক প্রকার হেরে গেছে ইসরায়েল। আমেরিকা বাধ্য হয়েছে যুদ্ধবিরতি করিয়ে নেওয়ার জন্য, তার বন্ধুকে বাঁচানোর জন্য, ইরানের আয়াতুল্লাহ খামেনির হাত থেকে বাঁচানোর জন্য। খামেনি নিজের থেকে যুদ্ধ শুরু করে নেয়, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল নিজেই, এবং মারে খেয়েছে, এবং ইসরায়েলের অনেক জায়গা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, চেনা যাচ্ছে না এগুলো। যাক, সেই প্রসঙ্গে বাদ দিয়ে এখন আসি পাকিস্তান সৌদি আরব চুক্তির মধ্যে। পাকিস্তান সৌদি আরব চুক্তিতে তিনটি দেশ কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, কিছুটা না। আমেরিকার যে একটা প্রভাব ছিল মধ্যপ্রাচ্যে, সেই প্রভাব আমেরিকা হারাতে বসেছে। আমেরিকার কাতারে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরব প্রিন্স সালমান এখন আর আমেরিকার উপর নির্ভর করতে চায় নাই, যার কারণে তড়িঘড়ি করে খুব দ্রুত পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি সম্পাদন করেছে এবং পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে আশ্রয় নিয়েছে সৌদি আরব। কীভাবে আশ্রয় নিল সেটা ধরুন আমরা এই চুক্তি নিয়ে একটু আলাপ করি। চুক্তিতে প্রধান সত্য হলো যে সৌদি আরব যদি আক্রান্ত হয়, পাকিস্তান মনে করবে পাকিস্তানও আক্রান্ত হয়েছে। পাকিস্তান যদি আক্রান্ত হয়, সৌদি আরব মনে করবে সৌদি আরবও আক্রান্ত হয়েছে। এখানে আমেরিকার প্রভাবটা বেশ দুর্বল হয়ে গেছে, ইসরায়েলের প্রভাব দুর্বল হয়ে গেছে। বিশ্বাস হারাতে বসেছে আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ বিলাসী জীবনযাপন করা এই বাদশাদের কাছে। এই বাদশারা শুধু
নারী, গাড়ি, বাড়ি, বিলাস এগুলি নিয়ে মত্ত ছিল। এখন মনে হয় কিছুটা হোঁশ ফিরেছে ইসরায়েলের মায়ের খাওয়াতে কাতার। আমি আশা করেছিলাম কাতার আরও জোরে মায়ের খাওয়ার দরকার ছিল। কাতারের মেন ইয়েগুলো একেবারে শেষ করে দেওয়ার দরকার ছিল, তো হুঁশ আরও ফিরত। সৌদি আরবও আক্রমণ করার দরকার ছিল ইসরায়েল। প্রত্যেকটা মুসলিম দেশে ইসরায়েল আক্রমণ করার দরকার ছিল। দেখেন, এগুলো আমি মুসলমানদেরকে ভালোবাসি, মুসলমান দেশদেরকে ভালোবাসি, কিন্তু এই যে মিডল ইস্টের যে বাচ্চাগুলা, তারা যে নারী, বাড়ি, গাড়ি এবং আয়েসে যে যাপনে তারা অভ্যস্ত। একটা দেশ যখন আয়েসি জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়, বেশি বিলাসী দিকে ঝুঁকে পড়ে, তখন তার প্রতিরক্ষা সক্ষমতা হারাতে বসে এবং তার মাথায় আসে না, এবং তাদের মাথায় আসে নেই তারা যে পারমাণবিক অস্ত্র বানাবে। কোনো একটা মিডল ইস্টের দেশের মাথার মধ্যে আসে না। তারা আমেরিকাকে ভয় করেছে, ইসরায়েলকে ভয় করেছে, আমেরিকার কথাই চলেছে। আমেরিকা তাদের বাবা, আমেরিকা তাদেরকে রক্ষা করবে, ভালো করে রক্ষা করেছে, একবারে কাতারে দিয়ে শক্ত করে দিয়েছে ইসরায়েল। এখন পাকিস্তান তার প্রভাব, কূটনৈতিক প্রভাব বলেন, সামরিক প্রভাব বলেন এবং রাজনৈতিক প্রভাব বলেন, মধ্যপ্রাচ্যে বৃদ্ধি করে ফেলেছে অলরেডি সৌদি আরবের সাথে। সৌদি আরব হচ্ছে মুখ্য দেশ, প্রধান শক্তিশালী দেশ, অর্থনৈতিক এবং সামরিকভাবে মধ্যপ্রাচ্যে। সেই দেশের সাথে পাকিস্তান চুক্তি করে ফেলেছে। পাকিস্তানের জন্য অনেক বহুবিধ লাভ হবে। পাকিস্তান তার ভঙ্গুর অর্থনীতি সে আবার গড়ে তুলতে পারবে। এইখানে পিছন থেকে শাহবাজ শরীফের কলকাঠিটা নাড়িয়েছে পাকিস্তানের দেশপ্রেমিক সেনা প্রধান কোরআনে হাফেজ ফিল্ড মার্শাল আসিফ মুনির। নেপথ্যে উনি কাজ করেছেন এবং উনি মাস্টার মাইন্ড। এটা পাকিস্তান এমন একটি দেশ, পাকিস্তান দেশটি চলতে পারে না সামরিক বাহিনী ছাড়া। সামরিক বাহিনীর পরোক্ষ হস্তক্ষেপ ছাড়া এই দেশটি চলতে পারে না, চলারও ক্ষমতা নাই তাদের রাজনীতিবিদদের। যা হোক, তারা বর্তমানে রাজনীতিবিদরা কিন্তু এবং সামরিক নেতারা এবং রাজনৈতিক নেতারা কিন্তু অনেক দূরদর্শিতার পরিচয় দিচ্ছে প্রতিবেশী চাওয়ালা মোদির তুলনায়। মোদি দেশটাকে অর্থনীতির ধ্বংসে কিনে নিয়ে গেছে, সেটা আমি একটু পরে আসব, কিভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়েছে। মোদির উপর মোদি, শেখ হাসিনা উত্তর মোদি বাংলাদেশের সাথে এমন কোনো কাজ নেই মোদি করে নেই বিরোধী বাংলা সরকারের, ইউনূস সরকারের বিরুদ্ধে। এমন কোনো কাজ নেই মোদি করেছে। বাংলাদেশের উপর এক্সপোর্ট ব্যান করেছে, স্থগিত রেখেছে। বাংলাদেশ থেকে ভিজিট ভিসা বলেন, তারপর ট্রিটমেন্ট ভিসা, মেডিকেল ভিসা, সেগুলা বন্ধ করে দিয়েছে ভারত। অনেক সুযোগ বাংলাদেশের মানুষকে তারা যেতে দেয় না, ভিসা বন্ধ করে। কলকাতা ব্যবসা ধস নেমেছে, ভারতের অর্থনীতিতে ধস নেমেছে বাংলাদেশের সাথে দাদাগিরি করতে গিয়ে। একটা দেশের অর্থনীতি যদি ধ্বংস হয়, সেই দেশটা ধ্বংস হওয়ার প্রথম সোপান হচ্ছে তার অর্থনীতিটা ধ্বংসের দিকে চলে যাওয়া এবং নিয়ে যাওয়া। এমন একটি প্রধানমন্ত্রী ভারতের জনগণ বেছে নিয়েছে, যে প্রধানমন্ত্রী হচ্ছে একটা মূর্খ প্রধানমন্ত্রী, যেহেতু একটা ফ্যাসিস্ট। সে দেশ ধ্বংস হয়ে যাক সেদিকে তার নজর নাই, সে তার ক্ষমতায় থাকবে। শেখ হাসিনার কার্বন বেশি। ভারতের অর্থনীতি, ভারতের বোম্বের অর্থনীতি, পশ্চিমবাংলার অর্থনীতি তথা ভারতের টোটাল অর্থনীতির উপর বাংলাদেশের সাথে বিমাতা সুলভ আচরণ করার ফলে ভারতের অর্থনীতিতে ধস নেমেছে। এবং আমরা দেখেছি যে ভারতের ইতিহাসে ভারতের মুদ্রামান, রুপির মূল্যমান আমেরিকার ডলারের কাছে তুলনায় সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। এর মধ্যে ট্রাম্পকে বেশি তেল দিয়েছিল ট্রাম্পের ইলেকশনের সময় ভারত। ট্রাম্প আসবে, ইউনূস সরকারকে হাঁটিয়ে দিবে, সে নানা কিছু হয়েছে বিপরীত। ইউনূসকে ট্রাম্প বুকে জড়িয়ে নিয়েছে, কাছে নিয়েছে। বাংলাদেশকে ট্যারিফ দিয়েছিল 30%,
35%, সেটাকে ইউনিট সরকার এখন আনতে আনতে 20%-এ নিয়ে এসছে দেন দরবার করে ট্রাম্পের সাথে। এখন ভারতের কে 25% ট্যারিফ দিয়েছিল, বাহাদুরি করাতে ভারতকে 50% ট্যারিফ দিয়ে দিয়েছে এবং বলছে ট্রাম্প আরও ট্যারিফের মাত্রা, আরও ট্যারিফের পার্সেন্টেজ আরও বাড়াবে। ইউরোপীয় দেশগুলোকে ট্রাম্প আহ্বান জানিয়েছে 100% ট্যারিফ দেওয়ার জন্য ভারতকে। ভারতের অর্থনীতিকে প্রায় শেষের দিকে নিয়েছে এবং এটাও বলেছে ট্রাম্প যে মোদির হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিবে, ভিক্ষার বাসন ধরিয়ে দিবে, দুয়ারে দুয়ারে কেন গিয়ে ভিক্ষা মাংতে হয়। এবং এটাও বলেছে সেই দিন বেশি দূরে থাকবে না, ভারত পাকিস্তানের কাছে গিয়ে তেলের জন্য বসে থাকবে। পাকিস্তানের নিচে অনেক তেল আছে, বলা হচ্ছে করাচি সমুদ্র এর নিচে প্রচুর পরিমাণে তেল আছে। যা হোক, এটা আমেরিকা এমনি করে নেয়, তারা রিসার্চ এবং ইয়ের মাধ্যমে সেটা তারা বুঝতে পেরেছে, যার কারণে। আর পাকিস্তানের সামরিক নেতা, বিশেষ করে আসিম মুনির এবং রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার মন্ত্রী সবার, প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সবগুলো একটা তারা কূটনীতিতে এবং পররাষ্ট্র ইয়েতে তারা অনেক দক্ষতার পরিচয় দিয়েছে, কিভাবে পররাষ্ট্রনীতিকে সম্প্রসারণ করা যায়, যেটার আমরা একটা ফল, একটা রেজাল্ট দেখতে পারি। যে হঠাৎ করে পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি। এখন পাকিস্তান মধ্যপ্রাচ্যে অনেকটা নেতার আসনে বসে গেছে এবং সম্ভাবনা কম আছে অন্য কোনো দেশে সেই আসনে বসা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সহযোগিতাও করবে। সেটা ইনডিরেক্টলি বুঝাতে চেয়েছে যে সৌদি আরবকে প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্র পাকিস্তান সরবরাহ করবে, দিবে এবং দেওয়া উচিত আমি মনে করি। এবং প্রতিরক্ষা মন্ত্রী বলেছে এই দুয়ার খোলা আছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলা যে এই আমাদের পাকিস্তানের সাথে চুক্তির আওতায় আসার জন্য। এখন মধ্যপ্রাচ্যে শোনা যাচ্ছে বাকি দেশগুলো একটা আগ্রহ দেখিয়েছে যে পাকিস্তানের সাথে এভাবে সৌদি আরব যেভাবে পারমাণবিক চুক্তিটা করেছে, এই চুক্তি এরকম চুক্তিতে আসার জন্য। এটাতে আমি আগে উল্লেখ করেছিলাম 3টা দেশ শঙ্কিত হয়েছে। আমেরিকার প্রভাব চলে গেছে, অনেকটা পড়ে গেছে মধ্যপ্রাচ্যে, এবং পাকিস্তানের প্রভাবটা অনেক গুণে, বহু গুণে এটা বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্যে। সবচেয়ে বর্তমানে প্রভাবশালী দেশ হবে যে মধ্যপ্রাচ্যের জন্য পাকিস্তান। ইসরায়েল আমেরিকা ছাড়া ইসরায়েল চলতে পারে না। আমেরিকার প্রভাব যেহেতু কমেছে, ইসরায়েলের প্রভাবও কমে গেছে। এখন ইসরায়েলকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যে কোনো দেশকে আক্রমণ করার ক্ষেত্রে, যে ইসরায়েলকে মোকাবেলা করতে হবে পাকিস্তানের মতো একটা সমৃদ্ধশালী পারমাণবিক শক্তির বিরুদ্ধে। 10 বার চিন্তা করতে হবে, এত ইজি হবে না। আরেকটা দেশ যেটা গোমূত্র পান করে তার নেতারা, সেই দেশটা হচ্ছে ভারত। ভারত পেহেলগাম ইস্যু নিয়ে রাতের আধারে পাকিস্তানকে আক্রমণ করে বসে এবং তার প্রতিউত্তর 2-3 দিনের মধ্যে যেভাবে পেয়েছে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে। 1 ঘন্টার মধ্যে 6টা ফাইটার প্লেন ফেলে দিয়েছে, 3টা রাফায়েল প্লেন ফ্রান্সের, একটা মিগ প্লেন রাশিয়ার, আর একটা সুখোই বিমান রাশিয়ার ফাইটার প্লেন ফেলে দিয়ে, আরেকটা কি বিমান আছে জানি, মোট বলেছে 6টা প্লেন ফেলে দিয়েছে। এবং এর মধ্যে মেড ইন ইসরায়েলের ড্রোন, শত শত ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। এবং পাকিস্তান এই যুদ্ধের মধ্যে ভারত যুদ্ধের মধ্যে পাকিস্তান সাইবার হ্যাক করেছে, সাইবার আক্রমণ করেছে ভারতের নেটে। ভারতের গুরুত্বপূর্ণ ইয়েগুলো পাকিস্তানি হ্যাকাররা হ্যাক করে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এটা ভারতের জন্য একটা বড় বিপদের কারণ। প্রত্যেকটা ক্ষেত্রে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানে, যার কারণে নাকানি চুবানি খেয়ে মোদি এই মুদ খেয়ে, গরুর মুদ খেয়ে তারপর ডোনাল্ড ট্রাম্পের কাছে ফোন দিয়েছে যে আমাকে বাঁচাও। ডোনাল্ড ট্রাম্প বাঁচিয়েছে পাকিস্তানের সাথে কথা বলে। পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে আমেরিকার সেটা যুগ যুগ ধরে সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, যার কারণে পাকিস্তানের সামরিক বাহিনীর ইচ্ছায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তানের সরকার।
এরপরে মোদি মিথ্যা তার সচরাচর যেভাবে মিথ্যা বলে, মিথ্যা বয়ান দিয়ে যায়, বলছে যে এটা আমেরিকা ট্রাম্প বন্ধ করে নেই, এটা বন্ধ করেছে মোদি নিজে। আসলে একটা গৌমূর্খ, একটা গণ্ডমূর্খ এই চাওয়ালা। ভারতের ইতিহাসে এত বড় একটা মূর্খ প্রধানমন্ত্রী, এত বড় একটা মুসলিম বিরোধী কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আর আসেনি। ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না, ভবিষ্যতে বলবে, যে বিগত দিনে আসেনি। এখন ভারত পরাজিত হয়েছে এই যুদ্ধে। এখন ভারতের মাথা ব্যথার আরও একটা কারণ হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব এখন পাকিস্তানের সাথে চুক্তিতে আবদ্ধ। পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করবে সৌদি আরব আক্রান্ত হয়েছে। ভারত এখন 10 বার চিন্তা করবে পাকিস্তানকে পুনরায় আক্রমণ করার জন্য। গতবারও পাকিস্তানের সেনাপ্রধান বলেছিল গত কয়েক মাস আগে, পাকিস্তান যদি দেখে পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে, তখন অর্ধেক দুনিয়াকে নিয়ে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, নিজে ধ্বংস হবে, অর্ধেক দুনিয়াকে সাথে নিয়ে। এই অর্ধেক দুনিয়ার মধ্যে ভারত অবশ্যই আছে। এটা ভারতের মুখ খাওয়া নেতাগুলো বুঝে কিনা আমরা জানি না। গতবার আমরা দেখেছি মোদি যখন যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে, তখন সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনী কিন্তু রাজি ছিল না যুদ্ধে জড়ানোর জন্য। এক প্রকার জোর করে মোদি যুদ্ধে জড়িয়েছে প্রতিরক্ষা বাহিনীকে। বিনিময়ে কী হয়েছে, পাকিস্তান ভারতের ডিফেন্স বেসগুলা, প্রতিরক্ষা ঘাঁটিগুলা একটা একটা করে সিরিয়াল ধ্বংস করেছে। কিন্তু ভারত কী করেছে, পাকিস্তানের মসজিদ, মাদ্রাসা, তারপর এতিমখানা এগুলি ধ্বংস করেছে। শুধু শিশুদের পর্যন্ত রেহাই পায় না ভারতের আক্রমণ থেকে। পাকিস্তান সেটা করে না, পাকিস্তান বেসামরিক কোনো ইয়েতে আক্রমণ করে না। পাকিস্তান আক্রমণ করেছে ভারতের দেখে একবার চুন চুন করে, হিন্দিতে বলে চুন, উর্দুতে বলে চুন চুন, মানে নির্বাচন করে সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করেছে। এমনকি পাকিস্তানের ফাইটার প্লেন গুজরাটের অভ্যন্তরে গিয়ে ধ্বংসলীলা চালিয়ে নিরাপদে ফিরে এসেছে। এখন আপনি কোন বিমান বাহিনীকে শক্তিশালী বলবেন? ভারতের বিমান বাহিনী 6টা প্লেন হারিয়ে ফেলেছে, পাকিস্তানের বিমান বাহিনী একটা প্লেনও হারায় না। প্রত্যুত্তরে এমনভাবে দিয়েছে জবাব পাকিস্তান ভারতকে, ভারত আজীবন মনে রাখবে। তো ভারতের জন্য এখন আরেকটা ফ্রন্ট দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সৌদি আরব ভারতের বিপক্ষে। ভারত তার কূটনৈতিক সম্পর্ক হারাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, কূটনৈতিক প্রভাব হারিয়ে ফেলেছে মধ্যপ্রাচ্য থেকে অলরেডি। মধ্যপ্রাচ্যের যে দেশটাকে নেতা হিসেবে মানে সৌদি আরব, সেই দেশটা পাকিস্তানের সাথে, ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি, সামরিক চুক্তিতে আবদ্ধ। এখন বেশি বাড়াবাড়ি ভারতীয়রা করলে 30 লক্ষের মতো ভারতীয় মধ্যপ্রাচ্যের সৌদি আরবে চাকরি করে। সৌদি আরব এগুলিকে বের করে দিবে এবং সংকট আরও তৈরি হবে মোদির জন্য। কাতার এবং অন্যান্য দেশও নাকি আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের সাথে একইভাবে সামরিক চুক্তিতে আসার জন্য। আমি আহ্বান জানাবো উদাত্ত, প্রত্যেকটা মিডল ইস্টের প্রত্যেকটা দেশ পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে আবদ্ধ হন। মুসলিম ঐক্য মুসলিম দেশগুলো মনে হচ্ছে একতাবদ্ধ হচ্ছে, কিয়ামতের নিশানা আগে এগুলো হবে বলেছে, মনে হচ্ছে একতাবদ্ধ হচ্ছে। বাংলাদেশেরও হওয়া উচিত, বাংলাদেশেরও সামরিক চুক্তি করা উচিত পাকিস্তানের সাথে। এখন বাংলাদেশের এটা করার পসিবিলিটি আরও বেড়ে গেছে এবং এটার জাস্টিফিকেশন, এটার যে যৌক্তিকতা আরও বেড়ে গেছে বহুগুণে, যেহেতু মধ্যপ্রাচ্যের নেতা সৌদি আরব পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। বাংলাদেশ যদি একই রকম চুক্তি করে পাকিস্তানের সাথে, তখন ভারতের হুঁশ জ্ঞান দোনোটাই থাকবে না। অলরেডি ভারতের দফায় দফায় মিটিং হচ্ছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের পুরো ক্যাবিনেটে কী করবেন, তাদের করণীয় কি এখন সৌদি আরবের যে চুক্তিটা করে ফেললো পাকিস্তানের সাথে। সংক্ষেপে আমি একটা কথা বলি, ইংরেজিতে একটা কথা বলি, ইন্ডিয়া আউট, পাকিস্তান ইন। ওয়ার ইন মিডল ইস্ট। মধ্যপ্রাচ্যে পাকিস্তানের আগমন, ভারতের বের হয়ে যাওয়া। ভারতের নির্গমন, পাকিস্তানের আগমন মধ্যপ্রাচ্যে। পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ভারতকে বাদ দিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের নেতা সৌদি আরব।
ভারতের এখন কোনো বন্ধু নেই। ভারতের প্রতিবেশী 6-7টা দেশ, চীন বন্ধু না, চীন শত্রু, পাকিস্তান শত্রু, বাংলাদেশকে শত্রু বানিয়েছে এই চাওয়ালা নদী, মুদ খাওয়া চাওয়ালা নদী। শ্রীলঙ্কার শত্রু, নেপাল শত্রু, মালদ্বীপ শত্রু, ভুটান শত্রু, মায়ানমার শত্রু, আফগানিস্তান শত্রু। ভারতের প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে কলকাতায় এসে 5টি দেশকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি মনে করেছে এবং শত্রু মনে করেছে। তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, নেপাল। যদিও নেপাল একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ, কিন্তু সেটাকেও তারা শত্রু হিসেবে বিবেচিত করেছে, শত্রুর তালিকায় রেখেছে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে, এমন কথা বলা হয়েছে পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে। দেশ দুটির পক্ষ থেকে চুক্তি সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও এ নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া থেমে নেই। পারমাণবিক শক্তিধর একমাত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তান এখন সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দেবে কিনা উঠছে এমন প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। পারমাণবিক সুরক্ষা ইস্যুতে প্রশ্ন করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি, যেখানে সব ধরনের সামরিক সক্ষমতাই অন্তর্ভুক্ত। চুক্তিটি এমন এক সময় করা হলো যখন পাকিস্তান আর সৌদি আরব দুই দেশের আঞ্চলিক রাজনীতি বেশ উত্তপ্ত। কয়েকদিন আগে কাতারের রাজধানী দোহায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলাপকালে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলা আরব বিশ্বকে ক্ষুব্ধ করে তোলে। অন্যদিকে গত মে মাসে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। ফলে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার ইতিহাস কয়েক দশক পুরনো হলেও এই চুক্তির বিশেষ তাৎপর্য আছে। বৈঠকের পর জারি করা এক যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, দুই দেশের মধ্যে গত 8 দশক ধরে বিদ্যমান কৌশলগত স্বার্থ ও প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রেক্ষাপটে এই যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে আরো বলা হয়, এই চুক্তিটি নিজ নিজ দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার পাশাপাশি এই অঞ্চল সহ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও সৌদি আরবের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সৌদি পাকিস্তান চুক্তি প্রসঙ্গে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, আমরা এই গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে নজর রাখছি এবং আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এর সম্ভাব্য প্রভাবগুলো খতিয়ে দেখছি। ভারত সরকার তার স্বার্থ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানের জন্য নিযুক্ত মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ লিখেছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ঘোষণা একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তিনি প্রশ্ন তুলেছেন, এক দেশের উপর হামলাকে অন্য দেশের উপর হামলা বলে গণ্য করা হবে? এটা কি কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া, নাকি এটি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রচলিত সেই গুজবের আনুষ্ঠানিক স্বীকৃতি যে এর পেছনে সৌদি অর্থায়ন রয়েছে? এই চুক্তি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন পাকিস্তান ও ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। পাকিস্তানের সাংবাদিক তালাত হোসেন প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, এটি বিপুল সম্পদ এবং শক্তিশালী সামরিক সক্ষমতার একীভূত হওয়ার মতো একটি গেম চেঞ্জিং সমন্বয়। এর চেয়ে সময় উপযোগী এবং কৌশলগত আর কিছুই হতে পারে না। দেশটির সাবেক মন্ত্রী মুহিদ হোসেন সৈয়দ এক্সে লিখেছেন, এই চুক্তির মাধ্যমে পাকিস্তান মধ্যপ্রাচ্যের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে নীরবে পশ্চিমা বিশ্বকে প্রতিস্থাপন করেছে। ভারতীয় সাংবাদিক সুহাসিনী হায়দার এক্সের যৌথ ঘোষণার একটি অংশ শেয়ার করে লিখেছেন, কাতারে ইসরায়েলি হামলার পর উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সংকটের মুখে পড়ায় সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো। কিন্তু প্রশ্ন হলো, ভারতের আগে থেকে চলমান অপারেশন সিন্দুরের জন্য এর অর্থ কি দাঁড়াবে? পারমাণবিক অস্ত্র গবেষক ও লেখক রাবিয়া আক্তারের মতে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের একটি অনানুষ্ঠানিক প্রতিরক্ষা সম্পর্ক বিদ্যমান ছিল, কিন্তু বর্তমান চুক্তিটি সেই নিরাপত্তা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার বিষয়ে আমি মনে করি এটি একটি স্পষ্ট আশ্বাস, কিন্তু এটি কোনো আদর্শিক পরিবর্তন নয়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে রিয়াদকে পারমাণবিক সুরক্ষা দেবে এমন সম্ভাবনা কম, কিন্তু এ বিষয়ে ধোঁয়াশা থাকাই সৌদি আরবের উদ্দেশ্য পূরণ করতে পারে।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব ও মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যেও এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। স্বাক্ষরিত চুক্তির মূল বক্তব্য, যে কোনো একটি দেশের উপর আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবেই গণ্য করা হবে। আর এই ঘোষণায় ইঙ্গিত দিচ্ছে সৌদি ভূখণ্ডে ভবিষ্যতে হামলা চালানো মানে হবে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানকেও সরাসরি জড়ানো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিগত 2 বছরে ইসরায়েল যে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে, বিশেষ করে গাজায় সামরিক অভিযান ও কাতারে হামলা চালানোর মধ্য দিয়ে, তাতে আশঙ্কা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়েছে। তবে সাম্প্রতিক পাকিস্তান সৌদির নতুন চুক্তি এই আক্রমণাত্মক অবস্থানের সামনে একটি নতুন প্রতিবন্ধকতা হিসেবে হাজির হতে পারে। বিশ্লেষকদের মতে এই চুক্তির সময়টাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা এবং 4 দিনব্যাপী সামরিক সংঘর্ষের পর এমন একটি সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হলো, যখন মধ্যপ্রাচ্য জুড়েও ইসরায়েলের আগ্রাসন, বিশেষ করে কাতারে হামলা নিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভ তুঙ্গে। কাতার, যেখানে মার্কিন সেন্টকমের প্রধান ঘাঁটি অবস্থিত, সেই অঞ্চলে ইসরায়েলের হামলা দেখিয়েছে ওয়াশিংটনের মিত্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের হামলা থেকে নিরাপদ নয় কেউই। আর এই প্রেক্ষাপটেই সৌদি আরব বিকল্প নিরাপত্তা জোটের খোঁজ করে পাকিস্তানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে পাকিস্তান ও সৌদি আরব এই দুই দেশের প্রতিরক্ষা কাঠামো ভিন্ন হলেও ঐতিহাসিকভাবে উভয় দেশই পরস্পরের সাথে সামরিক সহযোগিতায় জড়িত ছিল। পাকিস্তানি সেনাবাহিনী বহু দশক ধরে সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে, কিন্তু এবার প্রথমবারের মতো সেই সম্পর্ক একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে পরিণত হলো। এছাড়া প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধুমাত্র প্রশিক্ষণ বা সহযোগিতায় সীমাবদ্ধ থাকবে না, বরং যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং সম্ভবত সৌদি ভূখণ্ডে পাকিস্তানি সেনা উপস্থিতির নতুন অধ্যায়ও শুরু করবে। এমন পরিস্থিতিতে যদি ভবিষ্যতে ইসরায়েল সৌদি আরব বা এর মিত্রদের উপর আবারও হামলা চালানোর কথা চিন্তা করে, তাহলে সেই আগ্রাসনের আগে অবশ্যই নেতানিয়াহুকে পাকিস্তানের পরমাণু শক্তি নিয়ে ভাবতে হবে, কারণ নতুন চুক্তির ফলে সৌদি আরবকে আগ্রাসনের শিকার করা মানে হবে পরোক্ষভাবে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া। তবে এমন চুক্তি একা ইসরায়েলের নয়, ইরানের প্রতিক্রিয়াও টানতে পারে। পাকিস্তানের ইরানের সাথে সম্পর্ক বরাবরই জটিল। সীমান্তে গোলাগুলি, শিয়া সুন্নি উত্তেজনা ও আফগানিস্তান পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের মাঝেই টানাপোড়েন রয়েছে। এখন পাকিস্তান যদি সৌদি ঘাঁটিতে অবস্থান নেয়, তাহলে ইরানও তা ভালো চোখে দেখবে না। ফলে ইসরায়েল ও ইরান উভয় দেশ থেকেই পাকিস্তান এখন কৌশলগত চাপে পড়তে পারে। সার্বিকভাবে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় রচনা করেছে, যার ফলে ইসরায়েলের জন্য আকাশে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা আগের মতো সহজ নাও হতে পারে, কারণ এবার আঘাত করলে জবাবদিহির মঞ্চ আরো বিস্তৃত, আর তাতে পারমাণবিক অস্ত্রধারী শক্তির উপস্থিতি এক নতুন বাস্তবতা তৈরি করেছে। রাখতে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষর করেছে পাকিস্তান এবং সৌদি আরব, যা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি শুধু পাকিস্তান এবং সৌদি আরবের সম্পর্কের উন্নতি নয়, বরং ভারত এবং ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে জানা গেল পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে আরব দেশগুলো। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। Royal Highness Prince Mohammed bin Salman Al Aziz Al Saud Crown Prince. কাতারে হামলার পরই যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারিয়ে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুটি দেশের জন্যই নয়, বরং বৃহত্তর আরব অঞ্চলে নিরাপত্তা কাঠামোর সম্ভাবনার নতুন দ্বার খুলেছে। এই চুক্তির মূল বৈশিষ্ট্য হলো, যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ ঘটে, তবে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ এক দেশের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অন্য দেশের প্রতিক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। গত 17 সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স
মোহাম্মদ বিন সালমান স্বাক্ষর করেন কৌশলগত এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে। এই চুক্তির মধ্যেই অন্য দেশের যোগ দেয়া নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি জিও নিউজের এক অনুষ্ঠানে আসিফকে প্রশ্ন করা হয় চুক্তিতে আরব দেশগুলো যোগ দিতে পারবে কিনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জবাবে পাক প্রতিরক্ষা মন্ত্রী জানান এই চুক্তিতে আরব দেশগুলো যোগ দিতে পারবে এবং এ বিষয়ে কোনো বাধা নেই। এছাড়া তিনি 40 থেকে 50 বছরের মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে জানান এই অঞ্চলের দেশ এবং জনগণ, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী, তাদের অঞ্চল, দেশ এবং জাতিকে একসাথে রক্ষা করার মৌলিক অধিকার রয়েছে। এই চুক্তি সেই অধিকারকে সুরক্ষা দিচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন এই চুক্তি শুধু পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করছে না, বরং এটি উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে। চুক্তির দরজা খোলা থাকায় অন্যান্য আরব দেশও ভবিষ্যতে এতে যোগদান করতে পারে, যা পুরো অঞ্চলের সামরিক সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতাকে বাড়িয়ে তুলবে। অন্যদিকে পারমাণবিক সক্ষমতার বিষয়টি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পাকিস্তান দীর্ঘদিন ধরে পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। পারমাণবিক ইস্যু নিয়ে খাজা আসিফ জানান এই চুক্তির আওতায় পাকিস্তানের সামরিক সক্ষমতা, এমনকি পারমাণবিক সক্ষমতাও সৌদি আরবকে দেওয়া হতে পারে। বিশ্লেষকরা বলছেন ইসলামাবাদ যে রিয়াদকে তার পারমাণবিক সুরক্ষার অধীনে এনেছে, এই বক্তব্যই তার প্রথম কোনো সুনির্দিষ্ট স্বীকৃতি। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ। রিয়াদের রাজপ্রাসাদে আলো জ্বলছে, কিন্তু উৎসবের জন্য নয়, বরং ইতিহাস পাল্টে দেওয়ার জন্য। মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত কক্ষের সম্মুখে অপেক্ষা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুধু একটি স্বাক্ষর, একটি ঘোষণাই এই মুসলিম দুনিয়ার দুই মহাশক্তিকে এমন এক সামরিক চুক্তিতে আবদ্ধ করতে চলেছে যার ধাক্কায় কেঁপে উঠবে দিল্লি, জেরুজালেম, এমনকি ওয়াশিংটনও। সেদিনই স্বাক্ষরিত হলো স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, যেখানে বলা হয়েছে পাকিস্তানের উপর কোনো আগ্রাসন মানে সৌদির উপর আগ্রাসন, আর সৌদির উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা। এটা স্রেফ কূটনীতির আলাপ নয়, এটা যুদ্ধ ঘোষণার প্রোটোকল। চুক্তিটি 8-10টা সামরিক সমঝোতার মতো নয়, এটি 8 দশকের ঐতিহাসিক সম্পর্কের নতুন রূপ। সৌদি আরবের তেল ভিত্তিক সম্পদ এবং পাকিস্তানের পরমাণু ক্ষমতা, এই দুইয়ের মিলন একটি নতুন মুসলিম প্রতিরক্ষা ছাতা তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যে আমেরিকান প্রভাব হ্রাস এবং ইসরায়েলের সামরিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে মুসলিম বিশ্বের এক আনুষ্ঠানিক প্রতিরোধ গঠন। একই সাথে এটি ভারতের জন্য একটি সরাসরি কূটনৈতিক ধাক্কা, কারণ তাদের বহু দশকের গালফ কৌশল এই চুক্তির ফলে ঢিলে হয়ে যেতে পারে। সৌদির এমন চুক্তির ঘোষণা এলো সেই দিন যেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিতর্কিত জন্মদিন পালন করছিলেন। একজনের সার্টিফিকেটে জন্ম তারিখ 29 আগস্ট আর উৎসব 17 সেপ্টেম্বর। রাজনীতির নাট্যশালায় যখন আখণ্ড ভারত স্বপ্ন নিয়ে মোদী উঠবেন, ঠিক তখনই পাকিস্তান পরিণত হয়েছে সৌদির পারমাণবিক ছাতায়। স্মরণ করা দরকার, পাকিস্তান শুধু অস্ত্র সমৃদ্ধ নয়, বরং যুদ্ধ পরীক্ষিত একটি রাষ্ট্র। আর এই রাষ্ট্র এখন বলছে মক্কা মদিনার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমরা ছুঁড়ে ফেলবো। এই চুক্তির বাস্তবিক গুরুত্ব ভারতের জন্য একটি কূটনৈতিক চেকমেট তৈরি করেছে। পাকিস্তান এখন আর একা কোনো রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমির রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত যদি কাশ্মীর কিংবা সীমান্তে উত্তেজনা বাড়ায়, তাহলে শুধু পাকিস্তান নয়, সৌদি আরবকেও সামরিকভাবে জড়ানোর সুযোগ তৈরি হয়। এটা ভারতের জন্য 3টি গুরুত্বপূর্ণ বিপদ ডেকে আনতে পারে। 1. প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা সংকট। প্রায় 70 লক্ষ ভারতীয় মধ্যপ্রাচ্যে কর্মরত। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই জনগোষ্ঠী প্রথম ঝুঁকিতে পড়বে। 2. জ্বালানি নির্ভরতা। ভারতের জ্বালানি আমদানির 60% আসে গালফ অঞ্চল থেকে। সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত যদি নিষেধাজ্ঞা আরোপ করে, ভারতের অর্থনীতি একরকম অচল হয়ে পড়বে। 3.
কূটনৈতিক কোণঠাসা। ভারত বহুদিন ধরে মুসলিম বিশ্বে বন্ধু ভাবমূর্তি গড়ার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তান যদি মুসলিম বিশ্বের আত্মরক্ষার প্রতীক হয়ে ওঠে তাহলে সেই প্রচেষ্টা ভেস্তে যাবে। এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও বলছেন, এই জোট কেবল কাগজে লেখা নয়, বরং এটাই ভারতকে কৌশলগতভাবে কোণঠাসা করার সর্বশেষ চাল হতে পারে। সৌদি পাকিস্তান চুক্তির গভীরে লুকিয়ে থাকা ভূ রাজনৈতিক বার্তাটি এখন অনেকটা স্পষ্ট। এটি শুধুমাত্র ইসরায়েলের গ্রেটার ইসরায়েল ধারণার বিরুদ্ধে নয়, বরং ভারতের অখণ্ড ভারত চিন্তার বিরুদ্ধেও এক প্রকার আদর্শিক যুদ্ধ ঘোষণা। যে ভারত একদিকে কাশ্মীর হিন্দুত্ববাদের রঙিন করতে চায়, অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানকে হিন্দু সভ্যতার ছায়ায় আনার স্বপ্ন দেখে, সেই ভারতের সামনেই এই চুক্তি এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা ছাতার নিচে সৌদির অবস্থান মানে শুধু মক্কা মদিনা নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য এক নতুন রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা কাঠামো তৈরি। এতে কাতার, তুরস্ক, ইরান, এমনকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও আগ্রহী হয়ে উঠতে পারে। এই ব্লক তৈরি হলে ভারতীয় বাণিজ্যের অন্যতম বাজার মধ্যপ্রাচ্যে ধাক্কা খাবে, ইসলামপন্থী জোট দক্ষিণ এশিয়ায় মুসলিম জনগোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করতে পারবে, ভারত, ইসরায়েল, মার্কিন অক্ষের বিরুদ্ধে বিকল্প শক্তির জন্ম হবে। এমন একটি চিত্রে পাকিস্তান পরিণত হবে মুসলিম বিশ্বের ডিটারেন্স পিলার হিসেবে, যা কেবল প্রতিরক্ষা নয়, বরং রাজনৈতিক নেতৃত্বও দেবে। চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের প্রেসিডেন্ট চীনে গেলেন, সরাসরি চীনের সামরিক প্রযুক্তি ঘাঁটি পরিদর্শনে। তিনি যাচ্ছেন সেই গোপন মিলিটারি কমপ্লেক্সে যেখানে তৈরি হচ্ছে J-35 5th জেনারেশন ফাইটার জেট, যা ভবিষ্যতে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হয়ে উঠবে। 40টি J-35 বিমান কেনার চুক্তি ইতিমধ্যেই পাকা। এই তথ্যগুলো ইঙ্গিত দেয় পাকিস্তান প্রস্তুত হচ্ছে এক যৌথ মুসলিম প্রতিরক্ষা বলয়ের নেতৃত্ব দিতে। চীন সরাসরি এই বলয়কে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে। ভারত, ইসরায়েল এবং মার্কিন প্রভাবশালী ব্লক এই নতুন অক্ষ শক্তির বিরুদ্ধে কোন পরিকল্পনায় যাবে সেটাই এখন দেখার বিষয়। চুক্তির পর দিল্লির সাউথ ব্লক এক অলিখিত জরুরি বৈঠকে বসেছে। এনএসএ, অজিত দোভাল থেকে শুরু করে র প্রধান সবাই বসেছেন এক প্রশ্ন নিয়ে, আমরা এখন কি করব? অপারেশন লঙ্গুর, যেটা একসময় কাশ্মীরে চালানো হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, তা আর পুনরাবৃত্তি সম্ভব না। এখন পাকিস্তান একা নেই, তার পাশে সৌদি আরব, তার পাশে চীন, আর তার ছায়া পড়ছে ভারতের গালফ অর্থনীতিতে, তার জ্বালানি নীতিতে, তার কূটনৈতিক ভবিষ্যতে। নতুন যুদ্ধ হয়তো এখনই শুরু হবে না, কিন্তু ইতিহাস জানে যুদ্ধ শুরু হয় যখন কেউ ঘুম ভেঙে দেখতে পায় সে একা হয়ে গেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।